তোমাদের সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা আলোচনা করব চারবাক ফিলসফি নিয়ে, চারবাক দর্শন নিয়ে। সেমিস্টার 1 এর এটা তোমাদের অধ্যায় 4। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় আসবে 3 মার্কসের কোশ্চেন। তোমরা যারা ফিলসফি নিয়ে পড়ছো বা যারা ফিলসফি নিয়ে পড়তে চাইছিলে কিন্তু পড়তে পারছো না কোনো কারণবশত, কিন্তু ফিলসফিতে ইন্টারেস্ট রয়েছে, তারা এই ক্লাসটা দেখতে পারো। চারবাক ফিলসফি নিয়ে যখন আমরা আলোচনা করব মনে হবে তোমার জীবন নিয়ে আলোচনা করছি। এই আধুনিক জীবনের যে জীবনযাত্রা তার সাথে চারবাক সম্প্রদায়ের কোথাও না কোথাও একটু না একটু মিল রয়েছে। হু ওয়াজ চারবাক, মানে চারবাক সম্প্রদায়টা কারা ছিলেন বা কে ছিলেন, ঠিক আছে। চারবাক সম্প্রদায় উৎস, ব্রাঞ্চেস অফ চারবাক, চারবাকের কিছু শাখা, আর এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব, মানে কোনো সম্প্রদায়কে নিয়ে আলোচনা করতে হলে তার জ্ঞানতত্ত্ব অথবা তার এপিস্টেমোলজিটা দেখতে হবে বা জানতে হবে, তাহলে সেই সম্প্রদায় সম্বন্ধে আমরা পূর্ণ জ্ঞান পাবো, পূর্ণ জ্ঞান হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় আছে, তো পূর্ণ জ্ঞান নেওয়ার জন্য আমাদের এপিস্টেমোলজি জানতেই হবে। তার সাথে সাথে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, তোমাদের চ্যাপ্টারের নামই এটা, চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। যে অনুমান যে প্রমাণটা রয়েছে, যারা আগে ক্লাস দেখেছো, যারা আমার ক্লাস পুরনো, যারা দেখো আগে প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখেছো, তাদের জন্য অনুমান প্রমাণটা কোনো নতুন প্রমাণ নয়। অনুমান প্রমাণের সম্বন্ধে তোমাদেরকে আমি জানিয়েছি। যারা দেখোনি ক্লাস, তারা ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে এই ক্লাসটা দেখার পর। তো এই অনুমান যে প্রমাণটা আছে সেটাকে খণ্ডন করে। খণ্ডন মানে মানে না। কেন মানে না, কিসের জন্য মানে না, সেটাও আমরা জানবো এই ভিডিও। তো চারবাক কে ছিলেন বা কি, একটা লাইন তোমাদেরকে দেখাচ্ছি। লাইনটা হচ্ছে যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণং কৃতওয়া ঘৃতং পিবেদ। আমি জানি তোমরা কেউ বুঝতে পারোনি, অনেকে হয়তো বুঝতে পেরেছো, অনেকে ইন্টেলিজেন্ট মানুষ তোমরা আছো আমি জানি। যাবৎ জীবেদ মানে যতদিন বেঁচে থাকবো, জীবেদ মানে বেঁচে থাকা, সুখম জীবেদ ততদিন সুখে, সুখে বেঁচে থাকো ভাই। যতদিন বেঁচে থাকবো দুঃখে তো বেঁচে থাকবো না, সুখেই বেঁচে থাকবো, তাই না। ঋণং কৃতওয়া ঘৃতং পিতওয়া, মানে ঋণ করে হলেও, কৃতওয়া মানে করে, ঋণ করে হলেও ঘি খাও, ঘি খাও, মজা করো, মস্তি করো, ঋণ করে হলো। যেরকম অ্যাপেলের আইফোন, অ্যাপেলের আইফোন তোমরা ঋণ করে হলেও নাও, নিয়ে মজা করো। শুনতে খুব ভালো লাগছে, তাই না। তো এই জন্য বলেছিলাম যে চারবাক সম্প্রদায়ের যে চিন্তাধারা সেটা আমাদের আধুনিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিছুটা হলেও জড়িত। তো এই চারবাক সম্প্রদায়ের মানেই হচ্ছে যা প্রত্যক্ষ করি, যা দেখি তাই আছে, বাকি ঈশ্বর, আল্লাহ, গড, যেটা ইচ্ছা তুমি বলতে পারো, সাথে বেদ বা পুনর্জীবন, পুনর্জীবনের যে তত্ত্ব, যে আমাদের রিইনকার্নেশন হবে, আমাদের আরেকটা জীবন আসবে, এটার এই জীবনের যখন মৃত্যু ঘটে যাবে তারপরে আমরা আবার জন্ম নেব। কোথায় জন্ম নেব সেটা এই জীবনের কর্মফলের উপরে নির্ভর করে, সেটা আমাদের বেদ উপনিষদে রয়েছে। কিন্তু চারবাক সেটা মানে না, যে ভাই যা দেখছি যা করছি এখানেই, কয়েকদিন পরে মরে যাব, তো যা মন চায় তাই করো। এটা হচ্ছে আমাদের চারবাক সম্প্রদায়ের মেন মতামত। কিন্তু এই চারবাক সম্প্রদায় উৎপত্তি কোথায় বা কোথা থেকেই চারবাক সম্প্রদায় এসছে সেটা জানবো। তার আগে একটা জিনিস তোমরা জেনে রাখো, ডেলি কুইজ আসবে কমিউনিটি ট্যাবে, ইনস্টাগ্রাম লিঙ্কে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক লিঙ্কে, টেলিগ্রামে। তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে সেই প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তোমরা ফলো করে রাখো, কারণ প্রত্যেকটা জায়গাতে 2টো করে কোশ্চেন্স আমি দেবো, আর 2টো করে ইউনিক কোশ্চেন্স দেবো। তাহলে দিনে 10টা করে কোশ্চেন্স তোমাদের সলভ করা কিন্তু হয়ে যাবে, তাতে তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হবে। সাথে কিছু দিনের মধ্যে Q&A সেশন এই চ্যানেলে আসবে। তার জন্য তোমাদের মনে যদি কোনো কোশ্চেন্স থাকে পড়াশোনা রিগার্ডিং, তোমার রিগার্ডিং, এই চ্যানেল রিগার্ডিং বা আমার রিগার্ডিং, তোমাদের শিশির দাদার প্রতি যদি কোনো কোশ্চেন্স থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা জিজ্ঞেস করতে পারো। কীভাবে জিজ্ঞেস করবে তোমরা জানো, হোয়াটসঅ্যাপে গিয়ে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো, ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো, অথবা কমেন্টে কমেন্ট করে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। তার সাথে সাথে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু একাদশ শ্রেণীর রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি পিডিএফস, এক্সাম অ্যান্ড মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ার সেশনের টোটাল কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, ক্লাস কিন্তু হচ্ছে। তো তোমরা যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে ফেলো। আর যারা অফলাইনে পড়তে চাও, আলিপুরদুয়ার আমাদের মেন ব্রাঞ্চ, নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ারে তোমরা কিন্তু এসে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে তোমরা কিন্তু চলে আসতে পারো। চারবাকের উৎস, চারবাকের উৎস কি, চারবাক সম্প্রদায় কোথা থেকে এসেছে, তার আগে আমরা জানি চারবাক শব্দটা কি শব্দ, কেমন শব্দ, শব্দের উৎপত্তি কোথার থেকে। দেখো, চার বাঘ
এটা হচ্ছে বাংলা, ঠিক আছে। এই চার বাক্যে যদি আমি ভাঙি তাহলে আমরা পাবো চারু প্লাস বাক, চারু বাক। এই চারু বাক্যে যুক্ত করে এসছে চার বাক। চারু মানে হচ্ছে মধুর, কি মধুর, আর বাক মানে হচ্ছে কথা। তো একটু আগে যে বললাম তোমরা নির্দ্বিধায় আইফোনটা কিনে ফেলো বা আমার থেকে ঋণ করিয়ে ধার করিয়ে মজা করো, হোটেলে যাও, হ্যাঁ রেস্টুরেন্টে যাও, টাকার শ্রাদ্ধ করো। কথাগুলো শুনতে ভালো লাগছে? তার জন্য এই সম্প্রদায়ের নাম হচ্ছে চারুবাক, মানে মধুর কথা, শুনতে মিষ্টি মধুর লাগে। চারবাক সম্প্রদায় উৎপত্তি নিয়ে কিছু কথা বলি। বেদকে কেন্দ্র করে অথবা আস্তিক সম্প্রদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণ যে সম্প্রদায় ছিল, সেই ব্রাহ্মণ সম্প্রদায় এতটা এক্সপ্লয়েট করেছে মানুষকে। এক্সপ্লয়েট বলতে এতটা মানুষকে ভয় দেখিয়ে দিয়েছে, ভয় দেখে মানুষকে লুটপাট করেছে। আমরা হিস্ট্রি পড়লে দেখতে পারি। তাই বলে সবাই না, কিন্তু অনেক ব্রাহ্মণরা এত লুটপাট করেছে, তার জন্য মানুষ শান্তির একটা পথ খুঁজতে গেছিল। শান্তির পথ খোঁজার জন্য বা শান্তির দর্শন খোঁজার জন্য দুটো দর্শনের উদ্ভব হয়। একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক। নাস্তিক মানে হচ্ছে এথিস্ট, এথিজম, যে আমি কোনো কিছু মানি না, কোনো কিছু মানবো না, ভগবান মানতেই হবে তার কোনো কথা নেই, তো আমি ভগবান মানি না, সিম্পল। আমি ঈশ্বর মানি না, আমি আল্লাহ মানি না, কিছুই মানি না, তার মানে আমি এথিস্ট। আমি কোনো বেদ মানি না, কোনো উপনিষদ মানি না, তার মানে আমি কি এথিস্ট। তো এথিস্ট মানে হচ্ছে নাস্তিক। এথিস্টের মধ্যে দুটো, একটা হচ্ছে চারবাক, যারা চরমপন্থী এথিস্ট, যারা একদমই বেদকে দেখতে পারে না, যারা একদমই কোনো সম্প্রদায়কে দেখতে পারে না। আরেকটা হচ্ছে বৌদ্ধ আর জৈন। আগে ক্লাসে যারা ছিলে তারা সবাই জানো। তো বৌদ্ধ জৈন হচ্ছে রিইনকার্নেশনে বিশ্বাস করে, নেক্সট পরবর্তী জীবনে বিশ্বাস করে, ফিউচারে বিশ্বাস করে, অ্যান্ড পাস্ট লাইফেও বিশ্বাস করে। সেই জন্য ওনারা হচ্ছেন নরমপন্থী নাস্তিক, নরমপন্থী এথিস্ট। বুঝতে পেরেছ? তো শান্তির পথে একটা নরমপন্থী এথিস্ট, শান্তির পথ। আর চারবাক হচ্ছে এমন শান্তির সম্প্রদায়, মানে তুমি যা ইচ্ছা তাই করো, কোনো রুলস অ্যান্ড কোনো রেগুলেশনস নেই। এবার তুমি বলতে পারো যে স্যার, যে রুলস অ্যান্ড রেগুলেশনস না থাকলে তো আমরা স্বাধীন হয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি না। রুলস অ্যান্ড রেগুলেশনস যদি না থাকে তোমাদের জীবনে বা আমাদের কারোর জীবনে, তাহলে পরে আমরা ভটকাবো খালি, তাই না? যদি আমি 10টা সেট অফ রুলস আমি তোমাদের দিয়ে রাখি, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা, যে এই কটা তোমাকে মানতে হবে, তাহলে তুমি একটা ভালো রুলস মানলে পরে তুমি তোমার মনের কবলে, মানে মাইন্ডের অধীনে আসলে না। তুমি রুলস কিছু না মানো, তাহলে তুমি মাইন্ডের অধীনে আসবে। আর মাইন্ডের স্বভাব হচ্ছে তোমাকে একবার পটকাবে, একবার ওঠাবে, আবার পটকাবে, আবার ওঠাবে। তোমাকে খুশি মেহসুস করাবে, তোমাকে খুশি অনুভব করাবে, আবার দুঃখী অনুভব করাবে, আবার রাগ অনুভব করাবে, আবার হঠাৎ করে মনে হবে না একটু শৃঙ্খল বৃত্তি করে আসি, সেটা অনুভব করাবে। মানে তোমাকে ওঠাবে আর তোমাকে পটকাবে। সেটা কে করবে? এটাকে তোমার মাইন্ড। তো তোমার মাইন্ডের থেকে বাঁচতে গেলে তোমাকে রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে আসতে হবে। তো ধর্ম হচ্ছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো আমরা মেনে চলি, অ্যান্ড মেনে আমরা মানুষ হই। দেখো, আমরা কিন্তু জন্মগত পশু, আমরা জন্মগত পশু। আমরা সোসাইটিতে থেকে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, সিভিলাইজড হওয়ার চেষ্টা করি। তো সিভিলাইজেশনে আসতে গেলে বা সিভিলাইজড হতে গেলে যে কোনো একটা পথ আমাকে ধরতে হবে। হয় আমাকে এথিস্ট হতে হবে, এথিস্টেরও অনেক মতবাদ রয়েছে, এথিস্ট হতে হবে, নাস্তিক হতে হবে, অথবা কোনো না কোনো রিলিজিয়ন অথবা কোনো না কোনো ধর্মকে, কোনো রুলসকে আমাদের প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? তো সব কিছুই ঠিক ছিল, কিন্তু মিডিলে এই ব্রাহ্মণরা এতটা এক্সপ্লয়েট করেছে, তার জন্য মানুষ এই সমস্ত রিলিজিয়নের দিকে অথবা এই সমস্ত শান্তির পথের দিকে ছুটে গেছে। এই জন্য শুরু হয়েছে ক্রান্তি। তখনই হবে যখনই একটা কোনো শ্রেণীর মানুষকে আমরা এক্সপ্লয়েট করব, তখন ক্রান্তি, তাছাড়া হবে না। ঠিক আছে? তো ক্রান্তি তখনই হবে যখন কোনো একটা শ্রেণী মানুষকে আমরা গরিব করে দেব, একদম গরিব, নিম্ন, দ্বারা খেতে পারছে না, তাহলে ক্রান্তি হবে না। যেরকম সিলিন্ডারের দাম এতটা বেড়ে গেছে, প্রবলেম বেড়ে যাওয়াতে না, প্রবলেম হচ্ছে আমরা কিনতে পারছি, অনেক গরিব মানুষরা কিনতে পারছে সিলিন্ডারটা,
যদি একটা বড় অংশের মানুষ সিলিন্ডারটাকে না কিনতে পারতো, তাহলে তারা রাস্তায় বেরিয়ে আসতো, বলতো ভাই আমাদের সিলিন্ডার ইউজ করার অভ্যেস হয়ে গেছে, এখন আমি সিলিন্ডার কিনতে পারবো না, কারণ সিলিন্ডারের দামটা বেড়ে গেছে। তো ক্রান্তি হয়ে যাবে এখানে। তো সিলিন্ডারের দামটা এতটুকুই বাড়ানো উচিত যেটা কিনতে পারে, এফোর্ড করতে পারছে। তার মানে এখানেই সমস্যাটা লুকিয়ে আছে, যে আমরা এফোর্ড করতে পারছি। ক্লিয়ার? যদি এফোর্ড করতে না পারি তখন কি হবে? রাস্তায় বেরিয়ে আসবো, তাই তো? তো সেক্ষেত্রে যদি আরেকটু বাড়িয়ে দেয় 100 টাকা, 50 টাকা, আবার 2-3 বছরের মধ্যে 100 টাকা বা 50 টাকা বাড়িয়ে দিল, করতে করতে দেখবে এমন একটা জায়গাতে চলে যাবে দামটা, যে ওই বয়েলিং ফ্রগ এফেক্টের মতো হয়। মানে কি, একটা যদি ফ্রগকে একটা বাটির মধ্যে তুমি বসিয়ে রাখো, আর যদি হালকা হালকা করে গরম করতে থাকো, তাহলে একটা সময় এসে এই ফ্রগের যে গরম সহ্য করার যে ক্ষমতা, সেটা অটোমেটিক্যালি আস্তে 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 বাড়তে থাকবে। আর লাস্টে গিয়ে জলটা ফুটেও যাবে, কিন্তু ওই ফ্রগের কিছু হবে না। সেটাকে বলে বয়েলিং ফ্রগ এফেক্ট। আর সেই জিনিসটা ইকোনমিস্ট অথবা কোনো না কোনো গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট হতে পারে, সেটা আমাদের সাথে করছে। ক্লিয়ার? তো একটা জিনিস বুঝতে হবে, সে রিলিজিয়ান হোক, সে পলিটিক্স হোক, সে গভর্নমেন্ট হোক, সে যেটাই হোক না কেন, যদি আমরা কাউকে এক্সপ্লয়েট করি, কাউকে শোষিত, কোনো শোষিত সমাজ বা কোনো শোষিত ব্যক্তি বা কোনো শোষিত সম্প্রদায়, তারা কিন্তু অন্য একটা সম্প্রদায়ের দিকে ছুটবে, ছুটে এই চারুবাক অথবা মধুর কথা, মধুর স্মৃতি শোনার জন্য তারা যাবে। আমার মনে হয় তোমরা কথাটা বুঝতে পেরেছো। তো চারবাক, এই কথাটা কোথা থেকে এসছে? অনেকের অনেক মত রয়েছে। অনেকে বলেন যে চারবাক নামে একজন ঋষি অথবা মুনি ছিলেন, উনার নামেই এই সম্প্রদায়ের নামটা, যেহেতু উনি সৃষ্টি করেছেন সম্প্রদায়টা, তো উনার নামেই এই সম্প্রদায়ের নামটা হয়েছে চারবাক। এটা অনেকের মতে, বাট এখানে কোনো প্রুফ নেই, চারবাকের কোনো স্ক্রিপচার নেই। চারবাককে আমরা কোথা থেকে জানতে পেরেছি? যেরকম ধরো আমি একটা রিলিজিয়ান চালাচ্ছি, যে কোনো রিলিজিয়ান হতে পারে, অন্য কোনো রিলিজিয়ান যখন এরকম টাইপের কথা বলবে, চারবাকের মতো কথা বলবে, যে কিচ্ছু ভালো না, বেদ ভালো না, হ্যান ভালো না, ত্যান ভালো না, তোমরা এখানে আসো, হ্যাঁ, তোমরা ঋণ করে ঘি খাও, ঋণ করে বাঁচো, ঋণ করে সুখ ভোগ করো, তখন আমরা কি করব? আমাদের যে স্ক্রিপচার থাকবে বা আমাদের যে লেখা থাকবে, সেই লেখাতে আমরা চারবাকের সমালোচনা করব, তাই তো? বা সেই সম্প্রদায়টার সমালোচনা করব। তো চারবাকের কথা আমরা জানতে পেরেছি মানুষের সমালোচনা থেকে, ঋষি মুনিদের বা সেই সম্প্রদায়ের, অন্য সম্প্রদায়ের মানুষদের সমালোচনা থেকে। তার মানে সমালোচনা থেকে আমরা জানতে পেরেছি এটাই, চারবাক নামে একজন ঋষিমুনি ছিলেন, উনার নামেই এই সম্প্রদায়ের নাম হয়েছে চারবাক। এটা হচ্ছে কিছু কিছু মানুষের বা কিছু কিছু দার্শনিকদের, স্কলারদের মত। আবার কারো মতে এই চড়ব কথা থেকে, চড়ব কথা থেকে চারবাক কথাটা এসছে। মানে কি, চর্ব মানে খুবই হাস্যকর বিষয়, চর্বণ, চর্বণ মানে হচ্ছে চাবানো। আমরা চাবাই না, চাবানো, জাবর কাটিতে চাবাই, যে চাবানো। তো এই চাবানো কথার থেকে এসছে চারবাক কথাটি। কেন? কারণ চারবাক কি করে নৈতিকতা বা মানুষের হিউম্যানিটি সব কিছুকে, যেমন বেদের চাবিয়ে খেয়ে ফেলে, ভাই দরকার নেই এগুলো কিছু, আমার কি দরকার? প্রত্যক্ষই আমার প্রমাণ, যা দেখবো তাই হবে, মজা করো, ফান করো, এনজয়। তো ওই জন্য চর্ব থেকে চারবাক কথাটি এসছে। অনেকে মনে করেন চারু, চারু কথার অর্থ হচ্ছে বৃহস্পতি। তো অনেকে মনে করেন যে এই চারু কথা থেকে, বৃহস্পতি থেকে চারবাক কথাটি এসছে। তাই এই বৃহস্পতির নির্দেশ অনুযায়ী যে দর্শন বা কথা অনুযায়ী যে দর্শন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে চারবাক দর্শন। এবার অনেকে বলে যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য একটা নতুন স্কিম এনেছে, পয়সা হি পয়সা হোগা স্কিম। হ্যাঁ, অসুরদের জন্য, যাতে অসুররা যাতে মদ খেয়ে, সুরাপান করে মত্ত হয়ে থাকে, পাগল হয়ে থাকে, যাতে তাদের জীবন নষ্ট হয়ে যায়। তার মানে কি, একটা জাতির গোটা জীবনকে ধ্বংস করার জন্য তাদের বাচ্চা কাচ্চাদের, তাদের কালচারকে ধ্বংস করে দিতে হবে, তাদের বাচ্চা কাচ্চার এডুকেশনকে ধ্বংস করে দিতে হবে, তাদের কালচারে সেই জিনিসটা ধ্বংস করতে হবে। তার মানে কি, বাইরের থেকে, ইংল্যান্ডের থেকে কারা এসছে আমরা জানি না, তারা চলে গেছে, কিন্তু তারা আমাদের কালচারটাকে একদম ধ্বংস করে চলে গেছে। কারণ আমরা তাদের কালচারটাকে মানা, অথবা তাদের ড্রেস পোশাক পরা, অথবা তাদের
মতো আচরণ করাকে সভ্য মনে করি, অথবা তাদের আচরণকে বলা হয় হচ্ছে সভ্য সমাজ। তার মানে কি, বৃহস্পতি তাই চেয়েছিল যে অসুররা যাতে ধ্বংস হয়ে যায়। তো অসুরদের কালচারটাকে শেষ করার জন্য বৃহস্পতি এই চার্বাক নামে ধর্মটাকে উদ্ভব করেন। ঠিক আছে, যাতে এই চার্বাক ধর্মটা মেনে, ওই ঋণ করে ঘি খাও সেই জিনিসটা মেনে, যাতে তাদের সম্প্রদায়টা ধ্বংস হয়ে যায়। এইভাবেই চার্বাক কথাটি এসছে অনেকের মতে। আবার অনেকে মানে যে চার্বাক বৃহস্পতি থেকে আসেনি। তো বিভিন্ন লোকের মত, ঠিক আছে। তো চার্বাক কোথা থেকে এসছে আমরা এটা কেউই জানি না, আমরা মত দিয়েছি। তুমিও স্টাডি করো অ্যান্ড তোমারও একটা মত বেরোবে যে চার্বাক কথাটা এই জায়গার থেকে আসতে পারে, তো তুমিও তখন লিখে দেবে, ঠিক আছে। যাই হোক আমার চার্বাক বন্ধুরা, তো চার্বাক সম্প্রদায় কিন্তু বেশি মানা যাবে না। দেবগুরু বৃহস্পতি উনি কিন্তু চার্বাক সম্প্রদায়টা এনেছিল যাতে অসুররা ধ্বংস হয়ে যায়। তা তুমি যদি চার্বাক সম্প্রদায়টাকে মানো তাহলে তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো চার্বাক সম্প্রদায়ের বিভিন্ন ব্রাঞ্চেস, অথবা ব্রাঞ্চেসকে আমরা বলি শাখা। কি কি শাখা হতে পারে? একটা আছে আদি চার্বাক। আদি চার্বাক, অনেকের নাম আদি হয় না, আদিত্য, আদি প্লিজ কাম হিয়ার। তো আদি চার্বাক, তো ওই আদিকে চার্বাক বলা হয়। তো আদি ডাকবে না, বলবে ভাই চার্বাক এদিকে আসো। ধূর্ত চার্বাক। ধূর্ত মানে কি? খুব চালাক। সুশিক্ষিত চার্বাক। তো আদি চার্বাক হচ্ছে পরিবেশ দূষণ করা ওদের কাজ ছিল। না না না, ওই পরিবেশ দূষণ না যে ওই গাড়ির ধোঁয়া বেরোবে পরিবেশ দূষণ হবে, সেটা না। পরিবেশ দূষণ করা কাজ ছিল মানে হচ্ছে উল্টোপাল্টা কথা বলবে, ক্লাব পাব পার্টি, হ্যাঁ, মদ খাবে, হ্যাঁ, মানে শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে ভোগটা হয়, চোখ কান নাসিকা জিহ্বা ত্বক, যে মনের মধ্যে যে লালসা যে বাসনা, সব কিছুকে পূরণ করো, কারণ তোমাদের জীবন একটাই। এই থিঙ্কিং নিয়ে চার্বাক, আদি চার্বাকরা কি করতো, পরিবেশ দূষণ করার জন্য একদম মাহির ছিল। আর ধূর্ত চার্বাক এই খুব চালাক। অ্যাকচুয়ালি একই ব্যাপার, চার্বাকের যে আদি চার্বাক ছিল ওরাই ধূর্ত চার্বাক। মানে চার্বাকের এই ধূর্ত চার্বাক সম্প্রদায়ের কাজ হচ্ছে কোনো কিছুকে না মানা, প্রত্যক্ষকেই একমাত্র মানা। যে আমি একটা কোনো উপলব্ধি করে এসে তোমাকে একটা কথা বললাম, তুমি বলে না ধর আমি তো দেখিনি, ওটা হবে না, বেকার। তো তার মানে তুমি কোনো স্কুলে গেলে তোমাকে কিছু পড়াচ্ছে কেউ, তুমি বলে না এগুলো আমি পড়বো না, কেন? কারণ এগুলো তো আমি জানি না, এগুলো তো আমার সামনে লেখা হয়নি। আমি কীভাবে মানবো যে এটাই সত্যি? আমি কীভাবে মানবো যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে মহাকাশে, আমি তো দেখিনি? আমি কীভাবে মানবো যে ওই স্টারটা আছে, আমি তো দেখিনি? আমাকে দেখাতে হবে, টেলিস্কোপ নিয়ে আসো বা এটা নিয়ে আসো, বা আমাকে স্পেসশিপে নিয়ে যাও, স্পেসে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসো, তাহলে আমি মানবো। যদি এরকম বাচ্চা কাচ্চা যদি স্কুলে কথা বলে, তাহলে ভাববে ও চার্বাক। তো যাই হোক, তো ধূর্ত চার্বাক হচ্ছে শুধু প্রত্যক্ষকেই প্রমাণ হিসাবে মানে, এবং তারা আর কোনো কোনো কিছুকে মানে না, নাথিং, কিছু মানতেই চাবে না। ওদেরকে কোনো প্রমাণ দাও, ওদেরকে ভগবানের কথা বলো, ঈশ্বরের কথা বলো, আল্লাহর কথা বলো, গডের কথা বলো, কিছুই মানবে না। শান্তির কথা বলো, হিউম্যানিটির কথা বলো, মানসিক যে সোসাইটি সেটাকে ডেভেলপ করার কথা বলো, না, মানবে না, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সুশিক্ষিত চার্বাক। এই সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়েরা, সুশিক্ষিত মানে শিক্ষিত, বাকিগুলো কি অশিক্ষিত ছিল? হ্যাঁ, অশিক্ষিতই ছিল। তো সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়েরা কি মনে করতেন যে না ঠিক আছে, আমরা যেটা মানছি প্রত্যক্ষ প্রমাণ, গুড, ইটস গুড, কোনো ব্যাপার না, আমরা যেটা দেখি সেটা তো প্রমাণ অবশ্যই হতে পারে। কিন্তু একটা কথা বলি, ধরো কেউ মদ খাচ্ছে, মদ খাওয়ার পরে সে 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল দেখছে। তো তোমাকে যদি ফোন করে বলে ভাই আমি 6টা আঙ্গুল দেখছি, তো তুমি কি বলবে? 6টা আঙ্গুল কেন, নাকি তোর মাথা খারাপ? তো ইয়েস, তুমি তাই বলবে, তোর মাথা খারাপ ভাই, তোর নেশা হয়েছে। সেম, তার মানে প্রত্যক্ষ, ও যেটা প্রত্যক্ষ করছে তাহলে সেটা সত্যি না, তাহলে প্রত্যক্ষ কীভাবে প্রমাণ হলো? সবসময় যেটা আমরা দেখি সেটাই কি সত্যি হয়? সবসময় যখন যেটা আমরা প্রত্যক্ষ করি সেটাই কি সত্যি হয়? অবশ্যই হয় না। তো সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়েরা মানত যে প্রত্যক্ষ অবশ্যই একটা প্রমাণ, ভ্রান্ত হতে পারে বাট প্রমাণ তো। তার সাথে সাথে বাকি যে অনুমান, শব্দ বা লৌকিক যে শাস্ত্র, সেগুলো প্রমাণ হিসাবে গণ্য হতে পারে। এই হচ্ছে 3টে সম্প্রদায়ের 3টে মান্যতা, ঠিক আছে। শিক্ষিত মানে হচ্ছে নরম, বিনম্র, যে অন্যেরটা অন্যেও ঠিক হতে পারে, ও ভালো হতে পারে বা অন্য কিছু জানতে পারে, শুধু আমি জানি সেটা না।
শিক্ষিত মানুষদের পরিচয় হচ্ছে একটাই, ও নাচানাচি করবে না কোনো টপার্স, কোনো শিক্ষিতদের নিয়ে, মানে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী তাদেরকে নিয়ে নাচানাচি করবে না। সেকেন্ড, তারা খুব বিনম্র হবে, সবাইকে ডেমোক্রেটাইজ, সমান নাগরিক বা সমান বাচ্চা কাচ্চা হিসেবে দেখবে, ঠিক আছে তো, আর সবার সাথে ভালো ব্যবহার করবে। দ্যাটস কল শিক্ষিত মানুষ। মুখস্থ করাটাকে শিক্ষিত বলে না। সে জিম করলে কুকুরও মুখস্থ করতে পারে। কুকুরকে তুমি যদি কোনো এক টাইমে তুমি খাওয়া দাও, ধরো 12:45, কুকুরটা দেখবে 1 মাস পরে, 1 মান্থ পর, এই 12:45 বাজলে কুকুরটা চলে আসে। কুকুরটা কি ঘড়ি দেখে? না, ওর মুখস্থ হয়ে গেছে। তার মানে মুখস্থ কুকুরও করতে পারে, মাসেল মেমোরি কুকুরেরও আছে, তো আমাদেরও আছে। ক্লিয়ার? তার জন্য ভাই অত নিজেকে নিজে শিক্ষিত হবার কোনো দরকার নেই। শিক্ষা হচ্ছে মানুষকে মানুষ হিসাবে মনে করা অথবা মানুষকে ভালোবাসা, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো চার্বাকের হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্ব কি? তোমার জ্ঞান তত্ত্ব হয়, অধিবিদ্যক তত্ত্ব হয়, মানে মেটাফিজিক্স তত্ত্ব হয়। আমরা জ্ঞান তত্ত্ব নিয়ে দেখব যে কি মনে করে। চার্বাকরা প্রথম কথা মনে পড়ে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসাবে মনে করে চার্বাকরা, ঠিক আছে। 2 নম্বর, অনুমান কোনো প্রমাণ নয়, অনুমানকে তারা প্রমাণ হিসাবে ধরে না। 3 নম্বর, আগম বা শব্দ, যে প্রমাণটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটাকেও প্রমাণ হিসাবে ধরে না। তো এটাকেও ধরে না, এটাকেও, বাস একটাকেই ধরে, প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে ধরে। এটাই তাদের জ্ঞান তত্ত্ব। চার্বাকদের যুক্তি কি এই প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে ধরার জন্য? যে প্রত্যক্ষ হচ্ছে অভ্রান্ত জ্ঞান, মানে প্রত্যক্ষ যেটা সামনে দেখলে, দেখলে তুমি মোবাইলে দেখছো, আমি তোমাকে ক্লাস করাচ্ছি তো করাচ্ছি, দ্যাট ইজ, মানে এখানে কোনো মানে ভ্রান্তির কোনো বিষয় নেই, যে আমি কিন্তু নেই তোমার সামনে, ভ্রান্তির কোনো বিষয় নেই, জাস্ট অভ্রান্ত জ্ঞান, মানে ইলিউশন ক্রিয়েট হবে না, ডাইরেক্ট যেটা দেখলে সেটা দেখলে। দ্বিতীয়, প্রত্যক্ষ হলো অস্তিত্বকে সূচক করে, মানে অস্তিত্ব আছে কি না সেটা তুমি প্রত্যক্ষ না করে বুঝতে পারবে না। তো প্রত্যক্ষ হচ্ছে অস্তিত্বের সূচক। তৃতীয়, প্রত্যক্ষ হচ্ছে জ্ঞান সংশয় শূন্য, মানে কি 2 + 2 4 হবে, এটাকে প্রত্যক্ষ করলে আমরা জানতে পারবো এখানে কোনো সংশয় থাকার কোনো জায়গা নেই। তো প্রত্যক্ষ হচ্ছে সংশয় শূন্য। 4 নম্বর যুক্তি হচ্ছে প্রত্যক্ষই হলো মূল প্রমাণ। প্রত্যক্ষকে ভিত্তি করে উপমান, শব্দ, এগুলো অনুমান, এগুলো আবিষ্কৃত হচ্ছে। যেরকম প্রত্যক্ষ করেছি বলেই অনুমান, মানে কি পশ্চাৎ জ্ঞান, আগে ক্লাসে আমি করিয়েছি। পশ্চাৎ জ্ঞান বলতে প্রিভিয়াস যে নলেজ আমাদের ছিল সেই নলেজটাকে নিয়ে আমরা অনুমান করতে পারি, আমরা গেস করতে পারি। তাহলে গেস প্রিভিয়াস, তো আমরা কোনো না কোনো জ্ঞানকে প্রত্যক্ষ করেছি, তাই না? তারপর তো আমরা গেসটা করতে পারি। তার মানে কি সব কিছুই প্রত্যক্ষ থেকেই উৎপত্তি। যদি তোমার ইন্দ্রিয় নির্দোষ হয়, মানে তুমি টক্সিকেন্ট না, তুমি মদ খেয়ে নেই, কিছুতে নির্দোষ ইন্দ্রিয়ের যে প্রত্যক্ষ সেটা অলওয়েজ ঠিক হয়। প্রত্যক্ষই শুধুমাত্র প্রমাণ, তাই চার্বাকদের কাছে। তো তুমি মেশিন দিয়ে কোনো একটা মাইক্রোস্কোপিক কোনো একটা জীবকে দেখলে, আদৌ জীবটার অস্তিত্ব আছে নাকি মেশিনটা তোমাকে সেই ভ্রান্তি দেখালো? এটার উত্তর কি হতে পারে? আদৌ কি আছে? তুমি কি স্বপ্নে আছো না তুমি জেগে আছো? স্বপ্নে থাকলে তুমি কি বুঝতে পারো যে তুমি স্বপ্নে আছো? না, জাগার পরে বুঝতে পারো। তাহলে তুমি জেগে আছো, তার কি প্রমাণ আছে? তুমি স্বপ্নেও তো জাগতে পারো, তাই না? তো সেক্ষেত্রে প্রত্যক্ষকে প্রমাণ আমরা খণ্ডন করে দিতে পারি, কিন্তু চার্বাক নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, চার্বাক নিয়ে আলোচনাটা থাক। তো চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ড আমাদের চ্যাপ্টারের মেইন পার্ট হচ্ছে এটাই। দেখো অনুমান প্রমাণটাকে, অনুমান প্রমাণ মানে হচ্ছে, ধরো পাহাড় বা একটা কোনো বাড়ির থেকে ধুয়ো বেরোচ্ছে, ধোঁয়া উঠছে, ধোঁয়া যেটাকে আমরা বলি ধোঁয়া উঠছে। তো এই ধোঁয়া উঠছে তার মানে কি আমরা অনুমান করতে পারি না যে এখানে আগুন আছে, আগুন লেগে আছে বা আগুন লেগেছিল, নিভে গেছে, এখন ধোঁয়াটা উঠছে, সেটাই তো অনুমান করতে পারি। তো সেটাই হচ্ছে অনুমান প্রমাণ। কিন্তু চার্বাকরা সেটাকে খণ্ডন করে। কেন খণ্ডন করে? চার্বাকদের মুখ থেকে অথবা চার্বাকদের যুক্তি থেকে আমরা জেনে নিচ্ছি চার্বাকরা কেন অনুমানকে প্রমাণ হিসেবে মানে না। তার প্রথম কারণটা হচ্ছে যে অনুমান যে প্রমাণ সেটা হচ্ছে নিঃসন্দেহযুক্ত নয়, সন্দেহ থাকেই। যেরকম পাহাড় থেকে ধোঁয়া উঠছে, আমরা অনুমান করলাম আগুন, কিন্তু অন্য কিছু হতে পারে, অথবা আমি তো প্রত্যক্ষ করছি না, শুধু অনুমান করলেই কি হলো? যেরকম আমি কাশ্মীরে ঘুরতে গেছি, কাশ্মীরে ঘুরে এসে তোমাকে আমি জানালাম, ফটো দেখাইনি, ভিডিও দেখাইনি, অথবা ভাবো যে ফটো ভিডিও কিছুই নেই, তোমাকে জানাচ্ছে যে আমি কাশ্মীরে ঘুরতে গিয়ে অ্যাপেল খেয়েছি, এখানে এত সুন্দর পাহাড় ছিল, সব কিছু তোমাকে ডেসক্রাইব করছি। তোমার কাছে কি সেটা সত্যতা হবে? সেটা নিঃসন্দেহ হবে না। তোমাকে নিজের যেতে হবে, নিজের গিয়ে প্রত্যক্ষ করে তারপর তোমাকে ঘুরতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেই জায়গাটা কেমন ছিল।
বা সেই জায়গার ফিলিংসটা কেমন হয়। তো ওই জন্যই অনুমান কোনো প্রমাণ নয়, প্রত্যক্ষটাই প্রমাণ প্রথম যুক্তি অনুসারে। দ্বিতীয় যুক্তি হলো অনুমান হলো জ্ঞাত যুক্তি থেকে, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়, মানে জানা থেকে অজানাতে আমরা, ধরো যে বিষয়টা আমি জানি, জ্ঞাত সত্য হচ্ছে যে বিষয়টা আমি জানি সেই বিষয় থেকে অজ্ঞাত সত্যে আমরা ঝাঁপ দিই। তো চার্বাকরা বলেছেন যে এই অনুমান, এই জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত বিষয়, অজ্ঞাত সত্যতে ঝাঁপ দেওয়া মানে হচ্ছে অন্ধকারে লাফ দেওয়া। এখান থেকে কোনো জ্ঞান তুমি পাবে না। তুমি যদি যদি আমি তোমাকে বলি যে তুমি কিছু একটা ভাবো, তা তুমি কি ভাবতে পারবে? খেলা নিয়ে ভাবো। তো তুমি যেগুলো খেলা দেখেছো সেটা নিয়ে তো ভাববে। তার মানে তোমার মধ্যে, তুমি ক্রিকেট দেখেছো তো ক্রিকেট নিয়ে ভাববে, তুমি ফুটবল দেখলে ফুটবল নিয়ে ভাববে, তুমি যদি হকি না দেখে থাকো তাহলে হকি নিয়ে, তোমার হকি নিয়ে কোনো চিন্তা তোমার মাথাতেই আসবে না। সেক্ষেত্রে অন্ধকারে লাফ দেওয়ার মতোই, যে তোমার মাথায় যেটা আছে সেটাই তুমি তৈরি করতে পারবে বা সেটাই তুমি ম্যানিফেস্টেশন করতে পারবে, সেটাই তোমার সামনে, সেটাই রিয়েলিটি হবে। যেটা তোমার মাথায় নেই সেটা তোমার কাছে রিয়েলিটি হবে না। তার মানে অন্ধকারে লাফ দেওয়ার মতোই, আমি যা জানি সেটার মধ্যে আঁকড়ে ধরে ওটাকে বসে আছি। তৃতীয় যুক্তি হলো অনুমান হলো পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান না, পরোক্ষ জ্ঞান। অন্যের মুখে শুনলাম বা অন্যের এক্সপিরিয়েন্সকে আমি বুঝলাম, সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর এই পরোক্ষ জ্ঞান কখনো নির্ভরযোগ্য হতে পারে না, কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না। অন্যের মুখে কোনো কথা যদি আমি শুনি, বা আমার যদি কেউ এসে বলে যে তোর নিন্দা না ও করেছে, তোর নামে এই বলেছে, তো আমি কখনো বিশ্বাস অতটা করি না। কারণটা কি জানি আমি, যে ও আমাকে মিথ্যা কথাও বলতে পারে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আদৌ কি আমার নামে সে মিথ্যা কথাটা বলেছে, বা আমার নামে কি সে এই দুর্নামটা রটাচ্ছে? আই ডোন্ট নো। হয়তো ওর মনেই এটা ছিল, ও আমাকে এসে বলল, যার নামে বলল তার নামে তো আমার মধ্যে মনে খারাপ একটা বিষ তৈরি হয়ে গেল, প্লাস তার সাথে সাথে ওকে আমি একটু অ্যাটেনশন দিলাম, বললাম না তুই আমার খুব ভালো চাস। তো এটা কোনোদিন আমি বিশ্বাস করি না, আর করতেও পারবো না। তার মানে কি, যে তোমার সামনে নিন্দা করে, পরোক্ষ জ্ঞানকে কখনোই বিশ্বাস করা উচিত না, প্রত্যক্ষ জ্ঞানকে বিশ্বাস করো। যদি তোমার সামনে কেউ খারাপ কথা বলে বিশ্বাস করো, কোনো ব্যাপার না। চার্বাককে আমি এই কথাটাতে একদম সাপোর্ট করি, তাই তো? তোমরাও সাপোর্ট করো নিশ্চয়ই, কমেন্টে কিন্তু লিখে জানাতে হবে আমাকে, হ্যাঁ স্যার সাপোর্ট করি আমি। তো আরও অনেক জ্ঞান রয়েছে, সেই জ্ঞানগুলো তোমাদেরকে নিতে হলে, সেই ডিটেলসে ক্লাস করতে হলে, তো তোমাদের কিন্তু ক্লাসে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাকে অবশ্যই রেসপন্স করব। আর তোমাকে অ্যাডমিশন করানোর জন্য যা যা করতে হয় সেটা আমি নিজের হাতে করব, ঠিক আছে? সাথে চার্বাক সম্প্রদায় সম্বন্ধে জেনে তোমার কেমন লাগলো তুমি কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো। সাথে সাথে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ এখানে আরও নতুন নতুন কন্টেন্ট আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার তোমার সাথে দেখা হচ্ছে।